ব্যাংকিং ডিপ্লোমার আরও একটি সমাধান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম ২০২৩-এর রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসে আসা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান করব। ভিউয়ার্স, আজকের সমাধান ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসুন দেখি আমাদের আজকের প্রবলেমে কী বলা আছে। Based on the given information of a bank, answer the following questions. এখানে একটা ব্যাংকের কথা বলা আছে, এ ব্যাংকের কিছু ইনফরমেশন অর্থাৎ কম্পোনেন্টস অফ ক্যাপিটালের কিছু ভ্যালু এখানে দেয়া আছে। এইগুলোর উপর বেস করেই নিচে কিছু কোশ্চেন করা আছে, ওই কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদেরকে করতে হবে। আসুন দেখি কি কি দেয়া আছে। পেইড আপ ক্যাপিটালের ভ্যালু দেয়া আছে টাকা ১৩৯২ করোড়। এরপর কি দেয়া আছে দেখেন, স্ট্যাচুটরি রিজার্ভ দেওয়া আছে টাকা ১০০০ করোড়, রিটেন আর্নিংস দেওয়া আছে টাকা ৪২০ করোড়, পারপেচুয়াল বন্ড দেওয়া আছে টাকা ৩০০ করোড়, জেনারেল প্রভিশনস দেওয়া আছে টাকা ৬৫০ করোড়, সাবঅর্ডিনেটেড বন্ড দেওয়া আছে টাকা ৩৬০ করোড় এবং ফাইনালি কি দেওয়া আছে দেখেন, টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট RWA দেওয়া আছে টাকা ৩০,২০০ করোড়। এবার আসুন দেখি এই ক্যাপিটাল কম্পোনেন্টসগুলোর উপর বেস করে আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে। দেখেন এ নাম্বারে যে কোশ্চেনটি ছিল সেখানে আমাদেরকে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে। দেখেন, ক্যালকুলেট এ ব্যাংক মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। দেখেন প্রত্যেকটা শিডিউল ব্যাংকেই বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রাখতে হয়, ওইটাই এখানে এ ব্যাংকের ক্ষেত্রেও সেটা এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। বি নাম্বারে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে দেখেন, ক্যালকুলেট কমন ইকুইটি টায়ার 1 অ্যান্ড টায়ার 1 ক্যাপিটাল রেশিওস অফ দ্য ব্যাংক। এরপরে দেখুন সি নাম্বারে কী ক্যালকুলেট করতে বলা হয়েছে, ক্যালকুলেট টায়ার 2 ক্যাপিটাল রেশিওস অফ দ্য ব্যাংক। ডি নাম্বারে দেখেন, ক্যালকুলেট টোটাল ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও অর্থাৎ CRAR অফ দ্য ব্যাংক। এবং ফাইনালি কী ক্যালকুলেট করতে বলা হয়েছে দেখেন, ইন্টারপ্রেট দ্য রেজাল্টস অ্যাবভ এগেনস্ট মিনিমাম রেগুলেটরি রিকোয়ারমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক। আপনাদেরকে আগেই বলেছি যে প্রত্যেকটা শিডিউল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী কিছু রেগুলেটরি রিকোয়ারমেন্টস মেনটেন করতে হয়। এ ব্যাংকের ক্ষেত্রে উপরোক্ত ইনফরমেশনগুলোর উপর বেস করে আমাদেরকে এটা বের করতে হবে যে এ ব্যাংক ওই মিনিমাম রেগুলেটরি রিকোয়ারমেন্টসগুলো মেনটেন করতে পারছে কি না, সেটা আমাদেরকে এখানে বর্ণনা করতে বলা হয়েছে। এবার আসুন আমরা সমাধানে চলে যাই। এ নাম্বার কোশ্চেনে আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছে এ ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টস। এখন এ ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টস ক্যালকুলেট করার পূর্বে চলুন রিস্ক বেসড ক্যাপিটাল এডিকুয়েসির উপর বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন সেটার খণ্ডাংশ দেখে আসি। দেখেন, রিস্ক বেসড ক্যাপিটাল এডিকুয়েসির উপর বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন সেখানে একটা পর্শনে কি বলা আছে, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টস MCR। এখানে কি বলা আছে দেখেন, নো শিডিউল ব্যাংক ইন বাংলাদেশ শ্যাল কমেন্স অ্যান্ড ক্যারি অন ইটস বিজনেস আনলেস ইট হ্যাজ এ মিনিমাম পেইড আপ ক্যাপিটাল অর ক্যাপিটাল ডিপোজিটেড উইথ বাংলাদেশ ব্যাংক অ্যাপ্লিকেবল ফর ফরেন ব্যাংক ব্রাঞ্চেস অ্যাজ ফিক্সড বাই বাংলাদেশ ব্যাংক ফ্রম টাইম টু টাইম। দেখেন এখানে বলা আছে যে কোনো শিডিউল ব্যাংকই এর বিজনেস শুরু করতে পারবে না অথবা চালিয়ে যেতে পারবে না যদি তারা বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে মিনিমাম পেইড আপ ক্যাপিটালের যে নির্দেশনা দেয়া আছে সেটা মেনটেন না করে। আরও কি বলা আছে দেখেন, এটা ফরেন ব্যাংকের যে ব্রাঞ্চগুলো আছে সেটার জন্য অ্যাপ্লিকেবল। নিচে একটা লাইন দেওয়া আছে দেখেন, MCR অর্থাৎ মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টস ইকুয়াল টু কী বলা আছে, 10% অফ টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। ঠিক আছে, এই ফর্মুলাটা ব্যবহার করেই আমাদের এ নাম্বারের যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করতে বলা হয়েছে সেটা ক্যালকুলেট করব। এবার আসুন আমরা এ ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করি। দেখেন শুরুতেই কি বলা আছে, অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক আন্ডার ব্যাসেল 3, ব্যাংকস ইন বাংলাদেশ আর ইনস্ট্রাক্টেড টু মেনটেন দ্য মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট MCR অ্যাট 10% অফ দ্য টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। কিছুক্ষণ আগে আমরা যে ফর্মুলাটা দেখে আসলাম সেটাই এখানে একটু বিস্তারিত বলা আছে। এরপরে দেখেন আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি, MCR অর্থাৎ মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইকুয়াল টু 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। ঠিক আছে, অর্থাৎ রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10%ই হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। দেখেন কোশ্চেনে আমাদের রিস্ক ওয়েটেড অ্যাসেটের ভ্যালু দেওয়া আছে কত, দেখেন রিস্ক ওয়েটেড অ্যাসেট ইকুয়াল টু দেওয়া আছে 30,200 করোড়। ঠিক আছে, তাহলে এই 30,200 করোড়ের 10% যদি আমরা বের করি সেটাই হচ্ছে এ ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তাহলে দেখেন নিচে কী বলা আছে, অর্থাৎ মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইকুয়াল টু
দেখেন রিস্ক ওয়েটেড অ্যাসেটের ভ্যালু হচ্ছে 30,200 ইন্টু এটার 10%। তাহলে যদি এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এমসিআর কত পাচ্ছি, 3020 করোড়। ঠিক আছে, এই 3020 করোড়ই হচ্ছে এ ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টস। দেখেন বি নাম্বার কোশ্চেনে ক্যালকুলেট করতে বলা হয়েছে এ ব্যাংকের কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল এবং টায়ার 1 ক্যাপিটাল রেশিও। এখন এ ব্যাংকের কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল এবং টায়ার 1 ক্যাপিটাল রেশিও ক্যালকুলেট করার পূর্বে চলুন আমরা ক্যাপিটাল কম্পোনেন্ট সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে আসি। ব্যাংকের যে ক্যাপিটাল সেটাকে ক্যাপিটাল এডিকুয়েসি ফ্রেমওয়ার্কের আন্ডারে ক্যালকুলেট করার পারপাজে ক্যাপিটালকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে, দুইটা টায়ারে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে টায়ার 1 ক্যাপিটাল আর একটা হচ্ছে টায়ার 2 ক্যাপিটাল। ঠিক আছে, এখন এই যে টায়ার 1 ক্যাপিটাল সেটাকে দেখেন আরও দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল আর একটা হচ্ছে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। ঠিক আছে, তার মানে ক্যাপিটালকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টায়ার 1 ক্যাপিটাল আর একটা হচ্ছে টায়ার 2 ক্যাপিটাল। আবার টায়ার 1 ক্যাপিটালকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল আর একটা হচ্ছে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। দেখেন এই যে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল, এই কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের কিছু কম্পোনেন্টস এখানে দেওয়া আছে। যখন আমরা কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল ক্যালকুলেট করব অথবা কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল রেশিও ক্যালকুলেট করব, তখন আমাদেরকে এই যে কম্পোনেন্টসগুলো আছে এখানে পেইড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাচুটরি রিজার্ভ, জেনারেল রিজার্ভ, রিটার্ন আর্নিংস এবং মাইনরিটি ইন্টারেস্ট, এইগুলোকে ইউজ করে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল ক্যালকুলেট করতে হবে। আর যখন আমরা অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল অর অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল রেশিও ক্যালকুলেট করব, তখন আমাদেরকে এই যে কম্পোনেন্টসগুলো আছে এগুলোকে ব্যবহার করতে হবে, যেমন পারপেচুয়াল ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, পারপেচুয়াল নন কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার, এগুলোকে ব্যবহার করে আমরা অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল অর অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল রেশিও ক্যালকুলেট করব। আর যখন আমরা টায়ার 1 ক্যাপিটাল অর টায়ার 1 ক্যাপিটাল রেশিও ক্যালকুলেট করব, তখন আমরা কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের আন্ডারে যে কম্পোনেন্টসগুলো আছে এবং অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটালের আন্ডারে যে কম্পোনেন্টসগুলো আছে এগুলোকে একত্রে নিয়েই টায়ার 1 ক্যাপিটাল ক্যালকুলেট করব। একইভাবে যখন টায়ার 2 ক্যাপিটাল ক্যালকুলেট করব, তখন এখানে যে কম্পোনেন্টগুলো আছে সাবঅর্ডিনেটেড ডেপ্ট, জেনারেল প্রভিশনস, আদার প্রিফারেন্স শেয়ারস, রিভ্যালুয়েশন রিজার্ভ, এই যে কম্পোনেন্টসগুলো আছে এগুলোকে ব্যবহার করেই টায়ার 2 ক্যাপিটাল অর টায়ার 2 ক্যাপিটাল রেশিও ক্যালকুলেট করব। এবার আসুন আমাদের কোশ্চেনে যে 6টা কম্পোনেন্টস দেওয়া আছে সেই 6টা কম্পোনেন্টস কোনটা আসলে কোনটার আন্ডারে পড়ে সেটা দেখে নেই। দেখেন পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে, পেইড আপ ক্যাপিটাল কি দেখেন কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল। ঠিক আছে, তারপর কি আছে দেখেন স্ট্যাচুটরি রিজার্ভ, এটাও দেখেন কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল। ঠিক আছে, তারপর কি আছে দেখেন রিটেন আর্নিংস, এই দেখেন রিটেন আর্নিংসও হচ্ছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল। তারপর দেখেন কি আছে পারপেচুয়াল বন্ড, পারপেচুয়াল বন্ড হচ্ছে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। এরপরে কি আছে দেখেন জেনারেল প্রভিশন, জেনারেল প্রভিশনস হচ্ছে টায়ার 2 ক্যাপিটাল। এবং ফাইনালি কি দেওয়া আছে দেখেন সাবঅর্ডিনেটেড বন্ড, সাবঅর্ডিনেটেড বন্ডও হচ্ছে কি দেখেন সাবঅর্ডিনেটেড ডেপ্ট, এটাও টায়ার 2 ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী পেলাম, প্রথম যে 3টি কম্পোনেন্টস এটা হচ্ছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল, 4 নম্বর যে কম্পোনেন্ট এটা হচ্ছে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল, তার মানে এই 4টাই হচ্ছে টায়ার 1 ক্যাপিটাল, আর নিচের যে দুইটা আছে এই দুইটা হচ্ছে টায়ার 2 ক্যাপিটাল। ঠিক আছে, দেখেন বি নাম্বারে আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল রেশিও। এখন এই কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল রেশিও ক্যালকুলেট করার পূর্বে আমাদেরকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা জেনে আসলাম আমাদেরকে যে 6টা ক্যাপিটাল কম্পোনেন্টস দেওয়া আছে এর মধ্যে প্রথম যে 3টা কম্পোনেন্ট অর্থাৎ পেইড আপ ক্যাপিটাল, স্ট্যাচুটরি রিজার্ভ এবং রিটেন আর্নিং, এই 3টা হচ্ছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল। অর্থাৎ এই 3টার ভ্যালু যোগ করে দিলেই আমরা কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল পেয়ে যাব। এইটা এখানে করা আছে, দেখেন কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল ইকুয়াল টু পেইড আপ ক্যাপিটাল প্লাস স্ট্যাচুটরি রিজার্ভ প্লাস রিটেন আর্নিং। পেইড আপ ক্যাপিটালের ভ্যালু 1392 করোড়, স্ট্যাচুটরি রিজার্ভ 1000 আর রিটার্ন আর্নিংয়ের ভ্যালু দেওয়া আছে কত দেখেন 420 করোড়। এই 3টাকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে আমরা কত পাচ্ছি দেখেন 2812 করোড়। এটাই হচ্ছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল। এখন আমাদেরকে বের করতে হবে কি কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল রেশিও। মনে রাখবেন যখনই কোনো ক্যাপিটালের রেশিও বের করতে বলা হবে তখন সেই ক্যাপিটালকে রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা ভাগ করে দিতে হবে এবং ক্যাপিটাল রেশিওগুলোকে সাধারণত পার্সেন্টেজে প্রকাশ করা হয়ে থাকে। দেখেন সেটাই এখানে করা হয়েছে, দেখেন কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল রেশিও।
যেহেতু আমরা বের করতেছি তাহলে আমাদেরকে কি করতে হবে, কমন ইকুইটি টায়ার ওয়ান যে ক্যাপিটাল আছে সেটাকে রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা ভাগ করে দিতে হবে। দেখেন সেটাই করা হয়েছে, কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটালকে রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা ভাগ করে দেওয়া হচ্ছে এবং এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়েছে এখানে। দেখেন এখানে তাহলে কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটালের ভ্যালু কত, 2812 করোড়, হ্যাঁ, ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেটের ভ্যালু কত, 30,200 করোড়। এই দুটাকে যদি আমরা ভাগ করে দিয়ে পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে আস্তে আস্তে কত, 9.31%। তাহলে এখান থেকে আমরা কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল রেশিও পেয়ে গেলাম। দেখেন এরপরে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি টায়ার ওয়ান ক্যাপিটাল রেশিও। এখন এই টায়ার ওয়ান ক্যাপিটাল রেশিও ক্যালকুলেট করার পূর্বে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি টায়ার ওয়ান ক্যাপিটাল। আমরা আগে থেকে জানি যে টায়ার ওয়ান ক্যাপিটালকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল আর একটা হচ্ছে অ্যাডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটালের ভ্যালু এবং অ্যাডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটালের ভ্যালু আমরা যোগ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, টায়ার ওয়ান ক্যাপিটাল। ঠিক আছে, দেখেন আমরা কিছুক্ষণ আগে আমরা ক্যালকুলেট করে আসলাম কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল কত, 2812 করোড়। তাহলে আমাদের আর বাকি থাকতেছে কি অ্যাডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল। এখন আমাদেরকে এখানে দেখতে হবে যে অ্যাডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল আছে কি না। দেখেন এখানে যে পারপেচুয়াল বন্ড যেটা, সেটা হচ্ছে অ্যাডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল। এই যে আমাদেরকে যে 6টা কম্পোনেন্ট দেওয়া আছে এখানে শুধুমাত্র একটি আছে যেটা অ্যাডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল। তো এখানে সেটাই বলা আছে, দেখেন অ্যাডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল ইকুয়াল টু পারপেচুয়াল বন্ড, যেহেতু একটি দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে অ্যাডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটালের ভ্যালুটা পেয়ে গেলাম। কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল এবং অ্যাডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল এই দুটার ভ্যালু আমরা যোগ করে দিলে আমরা টায়ার ওয়ান ক্যাপিটালের ভ্যালুটা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে দেখেন কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটালের ভ্যালু কত, 2812 করোড়, প্লাস অ্যাডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটালের ভ্যালু হচ্ছে 300 করোড়। এই দুইটাকে যদি আমরা এখানে যোগ করে দেই এখানে আমরা কত পাচ্ছি, দেখেন 3112 করোড়। ঠিক আছে, তাহলে আমরা টায়ার ওয়ান ক্যাপিটালের ভ্যালু পেয়ে গেলাম। আগেই বলেছি যে যদি ক্যাপিটালের রেশিও বের করতে বলে তাহলে আমরা সেই ক্যাপিটালটাকে রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা ভাগ করে দিয়ে সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দেবো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে যেহেতু টায়ার ওয়ান ক্যাপিটাল রেশিওর কথা বলা হয়েছে তাহলে আমরা টায়ার ওয়ান ক্যাপিটালটাকে রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা ভাগ করে দিয়ে সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করব। এখানে সেটাই করা হয়েছে, দেখেন টায়ার ওয়ান ক্যাপিটাল রেশিও ইকুয়াল টু টায়ার ওয়ান ক্যাপিটাল ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট, তারপর এটাকে পার্সেন্টেজে কনভার্ট করা হয়েছে। দেখেন তাহলে টায়ার ওয়ান ক্যাপিটালের ভ্যালু কত, 3112 করোড়, ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেটের ভ্যালু কত, 30,200 করোড়। মানে এটাকে যদি আমরা ভাগ করে দিয়ে পার্সেন্টেজে কনভার্ট করে দিই তাহলে আমরা এখান থেকে টায়ার ওয়ান ক্যাপিটাল রেশিওর ভ্যালু কত পাচ্ছি, 10.30%। তাহলে এখান থেকে আমরা বি নাম্বারের সলিউশনটা পেয়ে গেলাম। সি নাম্বার কোশ্চেনে আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছে এ ব্যাংকের টায়ার টু ক্যাপিটাল রেশিও। এখন টায়ার টু ক্যাপিটাল রেশিও ক্যালকুলেট করার পূর্বে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে টায়ার টু ক্যাপিটাল। তাহলে চলুন দেখি যে আমাদেরকে যে 6টা কম্পোনেন্টস দেওয়া আছে এর মধ্যে টায়ার টু ক্যাপিটাল কোনগুলো। দেখেন এখানে যে জেনারেল প্রভিশন, এই জেনারেল প্রভিশন এবং সাবঅর্ডিনেটেড বন্ড এই দুইটাই হচ্ছে টায়ার টু ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে এই জেনারেল প্রভিশন এবং সাবঅর্ডিনেটেড বন্ড এই দুইটার যে ভ্যালু এই দুইটাকে আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা টায়ার টু ক্যাপিটালের যে ভ্যালু সেটা পেয়ে যাব। সেটা এখানে করা আছে, দেখেন টায়ার টু ক্যাপিটাল ইকুয়াল টু জেনারেল প্রভিশন প্লাস সাবঅর্ডিনেটেড বন্ড। জেনারেল প্রভিশনের ভ্যালু কত দেওয়া আছে, 650 করোড় এবং সাবঅর্ডিনেটেড বন্ডের ভ্যালু দেওয়া আছে 360 করোড়। এই দুটাকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে টায়ার টু ক্যাপিটালের ভ্যালু পাচ্ছি 1010 করোড়। এখন আমাদেরকে যেহেতু টায়ার টু ক্যাপিটাল রেশিও ক্যালকুলেট করতে বলা হয়েছে তাহলে আমরা এই যে টায়ার টু ক্যাপিটাল এটাকে রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা ভাগ করে দিয়ে সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দেব। সেটা এখানে করা আছে, দেখেন টায়ার টু ক্যাপিটাল রেশিও ইকুয়াল টু টায়ার টু ক্যাপিটাল ডিভাইড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট ইন্টু পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে দেখেন টায়ার টু ক্যাপিটালের ভ্যালু কত, 1010 করোড়, ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেটের ভ্যালু কত, 30,200 করোড়। ঠিক আছে, এই দুটাকে যদি ভাগ করে দিয়ে পার্সেন্টেজে কনভার্ট করে দিলে আমরা টায়ার টু ক্যাপিটাল রেশিওর ভ্যালু কত পাচ্ছি, 3.34%। তাহলে আমরা এখান থেকে টায়ার টু ক্যাপিটাল রেশিওর ভ্যালু পেয়ে গেলাম। ডি নাম্বারে কী ক্যালকুলেট করতে বলা হয়েছে, দেখেন এ ব্যাংকের টোটাল ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড রেশিও অর্থাৎ CRAR ক্যালকুলেট করতে বলা হয়েছে এখানে। দেখেন CRAR ক্যালকুলেট করতে গেলে এ ব্যাংকের যে টোটাল ক্যাপিটাল এটাকে রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা ভাগ করে দিয়ে সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করলেই আমরা এখান থেকে CRAR পেয়ে যাব। এখন দেখেন আমরা জানি যে কোনো একটা ব্যাংকের ক্যাপিটালকে দুইটা টায়ারে ভাগ করা হয়, একটা টায়ার ওয়ান ক্যাপিটাল এবং টায়ার টু ক্যাপিটাল।
আমরা এ ব্যাংকের ক্ষেত্রে টায়ার 1 ক্যাপিটাল এবং টায়ার 2 ক্যাপিটাল দুটোই ক্যালকুলেট করেছি। এখন তাহলে কি টায়ার 1 ক্যাপিটাল এবং টায়ার 2 ক্যাপিটাল এই দুটাকে যোগ করে দিলে আমরা এখান থেকে এ ব্যাংকের যে টোটাল ক্যাপিটাল সেটা পেয়ে যাব। ঠিক আছে, ওই টোটাল ক্যাপিটালকে আমরা রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা ভাগ করে দিয়ে পার্সেন্টেজে কনভার্ট করে দিলে এখান থেকে আমাদের CRAR এর ভ্যালু বের হয়ে যাবে। দেখেন এখানে এটাই করা হয়েছে, CRAR ইকুয়াল টু টায়ার 1 ক্যাপিটাল প্লাস টায়ার 2 ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এ ব্যাংকের টোটাল ক্যাপিটালটা পেয়ে যাচ্ছি ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট, তারপর এটাকে পার্সেন্টেজে কনভার্ট করা হয়েছে। দেখেন টায়ার 1 ক্যাপিটালের ভ্যালু কত, দেখেন 3112 crore প্লাস টায়ার 2 ক্যাপিটালের ভ্যালু কত 1010 crore ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট। দেখেন এই যে টায়ার 1 ক্যাপিটাল এবং টায়ার 2 ক্যাপিটালের যে দুইটা ভ্যালু, এই দুটাকে যোগ করে দিয়ে 30,200 দ্বারা ভাগ করে দিয়ে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে এখান থেকে আমরা CRAR এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, দেখেন 13.65%। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিওর ভ্যালু পেয়ে গেলাম